আন্টি আমার সাথে উপরে চলুন এই মুহূর্তে। ফাতেমা খাতুন থমথমে মুখে কেবলই বলতে ধরলেন। তোমার আদব। তার কথা সম্পূর্ণ করতে না দিয়ে দুষ্টু মিষ্টি করে হেসে বলল, বেয়াদ্দবি মার্জনা করবেন। আমাকে এই মুহূর্তে নিজ ঘরে যেতে হবে এবং এই সুন্দর বালার জন্য অসংখ্য ধন্যবাদ দাদি। কারোর দিকে না তাকিয়ে বেপরোয়ার ন্যায় দুষ্টু শিরিন হকের হাতটা আস্তে করে ধরে ওপরে চলে গেল। নিজ ঘরে এসে হাত থেকে বালা খুলে তেজি স্বরে চেঁচিয়ে বলল, ধরুন আপনাদের বালা। এটা নিয়ে কি করব আমি? মুখের আদর মূল বিষয়। আপনার শাশুড়ির কথা যেন বন্দুকের গুলি। শিরিন হক চোখ বড় বড় করে দুষ্টুর মুখ চেপে ধরলেন। আস্তে কথা বলো, ফুফু শুনবে তো। দুষ্টু তার হাত সরিয়ে আবারও তার স্বরে বলে উঠল, শুনুন, আপনাকে বড় ভাবিকে এত বাজে বাজে কথা বলে কেন? শুধুমাত্র আপনার ছেলে নেই দেখে কথার উত্তর দিলাম না আমি। শিরিন হক এবার উচ্চ স্বরে ধমকে উঠলেন। দুষ্টু কেঁপে উঠল, মাথা নিচু করে বালাটা বিছানায় ছুঁড়ে ফেলে কেঁদেই দিল। শিরিন হকের খারাপ লাগলো। তিনি দ্রুত দরজা বন্ধ করে এসে তৎক্ষণাৎ ওকে জড়িয়ে ধরলেন। দুষ্টু এতে শব্দ করে কেঁদেই দিল। কাঁদে না মা। হেঁচকি তুলে দুষ্টু বলে, আর কয়দিন পর তো আমি চলে যাব। আপনার ছেলের জন্য সুন্দর বউ নিয়ে আসেন। দুষ্টুর পিঠে হাত বোলাতে বোলাতে শিরিন হক বললেন, ইতিমধ্যে আমার ছেলের জন্য আমি পৃথিবীর সব থেকে সুন্দর বউ নিয়ে এসে পড়েছি। দুষ্টু মাথা ওঠালো, ছলছল চোখে শুধালো, আচ্ছা আন্টি, আমি কি দেখতে এত খারাপ? আপনি তো আমাকে ছোটবেলা থেকে দেখছেন। আমি কি এত শুকনা? আমি দেখতে সুন্দর নই? বলতে বলতে দুষ্টু আবার ঠোঁট ভেঙে কেঁদে দিল। এভাবে আর কেউ কোনোদিন কখনো ওকে বলেনি। দাদি না বললে সে বুঝতেই পারতো না যে সে এতটা অসুন্দর। শিরিন হক দুষ্টু চুল ঠিক করে দিয়ে চোখ মুছে দিলেন, বললেন, তুমি অনেক সুন্দর। ওনারা আগের দিনের মানুষ, এর জন্য এভাবেই বলে। তুমি পারফেক্ট, কেঁদো না। কাঁদলে ভালো দেখায় না তো বাবা। দুষ্টু চোখ মুছল। কিছু সময় ব্যবধানেই তার বিধ্বস্ত অবস্থা। বালাটা শিরিন হকের হাতে দিয়ে দুষ্টু ভাঙা স্বরে বলল, নিয়ে যান প্লিজ। এতে আমার কোনো অধিকার নেই এবং আমার নেয়ার কোনো ইচ্ছেও নেই। প্রকট হাওয়ায় দুষ্ট শাড়ির আঁচল উঠছে, বুক থেকে অনেকখানি নিচে নেমে গেছে। ছাদের এক কোণে হাড় কাঁপানো শীতের শুষ্ক সমীরে গা ভাসিয়ে শুধুমাত্র ওই একটা পাতলা শাড়ি পরে দুষ্ট দাঁড়িয়েছিল। ঠান্ডায় তো জমে যাচ্ছ। অতর্কিতে প্রচ্ছদের গলার আওয়াজ শুনে দুষ্টু এক ফোঁটা চমকালো না, ঘুরে তাকালো না। প্রচ্ছদ ধীর পায়ে এগিয়ে এলো। দুষ্টুর কান ছুঁই ছুঁই ঠোঁট এগিয়ে নিল, কণ্ঠ অতি নিম্ন খাদে নামিয়ে শুধালো, বেশি কষ্ট হচ্ছে? দুষ্টুর হেলদোল দেখা গেল না। প্রচ্ছদের ঠান্ডা ঠোঁট বেখিয়ালে একবার কান ছুতেই অঙ্গ প্রত্যঙ্গ তাদের ন্যায় কেঁপে উঠল, সারা দেহে ঝংকার দিয়ে উঠল। প্রচ্ছদের সান্নিধ্য পেতেই চোখ আবার অম্বুর ভিড় জমালো। ছোটবেলা থেকে শুনে এসেছে সে এক দেখায় পছন্দ হওয়ার মতো সুন্দরী, পরিবারের বড় আদরের ছোট মেয়ে। তার মানতে ভীষণ কষ্ট হচ্ছে। ক্রন্দন গলায় ভেঙে ভেঙে সে বলল, আমাকে এভাবে আগে কোনোদিন কেউ বলেনি আমি এত কুৎসিত। দুষ্ট প্রচ্ছদের দিকে ঘুরে প্রশ্নটা করে। সৃষ্টিকর্তা প্রদত্ত তার ওই সুন্দর চোখজোড়ায় ল্যাপটানো কাজল, থেকে যাওয়া অল্প লিপস্টিকে শুষ্ক লাল ঠোঁট, কান্নার দরুন তীক্ষ্ণ নাকে চারিপাশে ক্ষীণ লাল আভার কর্তৃত্ব, খোলা এলো চুল, সাথে এলোমেলো তার শাড়ির আঁচল। প্রচ্ছদের শ্বাস বন্ধ হয়ে এলো। শাড়ি পরিহিতা এই আশ্চর্য সুন্দর নারীটির প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না সে। তবুও অনেকক্ষণ বাদে থেমে থেমে বলল, কাঁদলে আপনাকে সুন্দর দেখায়, তাই বলে সবসময় নয়। চোখ মুছুন মহারানী। উপরে নিজেকে এত স্ট্রেট অ্যান্ড স্ট্রং দেখিয়ে এখন সারাদিন ধরে একজন বৃদ্ধ মানুষের কথায় বাচ্চাদের মতো ভ্যাবে করে কাঁদছেন। ছি ছি। দুষ্টু চোখ মুছল, মন খারাপ করে শূন্যে চেয়ে রইল। প্রচ্ছদ আপন মনেই কণ্ঠে মাদকতা ঢেলে বলল, আপনি যদি একবার আমার চোখ দিয়ে নিজেকে দেখতেন, বুঝতে পারতেন আপনি ঠিক কতটা সুন্দর। কতজন আপনার পায়ে নিজের হৃদয় সঁপে দেওয়ার জন্য প্রস্তুত। কত চাতক পাখি আপনার প্রতীক্ষায় অপেক্ষারত, শুধু একবার আপনাকে ছুঁয়ে দেখবে বলে। দুষ্টুর কান্না সেই মুহূর্তে পুরোপুরি থেমে গেল। মুহূর্তের খুব গহীনের অন্তঃসত্ত্বায় প্রচ্ছদের বাক্যগুলো তীব্র গতিতে নাড়া দিল। দুষ্টুর নিজেকে অসাড় লাগলো।
সে পূর্ণ দৃষ্টিতে প্রচ্ছদকে একবার আগাগোড়া দেখে নিয়ে নিজ চরিত্রে ফিরে গেল। ঘরে যান, আমার পিছু পিছু যেখানে সেখানে যেতে বারণ করেছি। প্রচ্ছদ কাজ ঝাঁকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার বাড়ি, আমার ছাদ, তোমার পিছু পিছু আসতে হবে কেন? নেহাত আম্মু বলল। আমাদের বাড়ির একটা বাচ্চা ছাদে ঠান্ডায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আমি যেন সেই অভুক্ত বাচ্চাটিকে ভুজুং ভাজুং দিয়ে নিচে নিয়ে গিয়ে চকলেট খেতে দিই, তাই নিতে আসলাম। দুষ্টু নাক ফুলিয়ে বলে, সময় হলে আমি একাই যাব। ভুজুং ভাজুং দিয়ে নিয়ে যেতে হবে না। আমাকে বিরক্ত না করে আপনি যান। প্রচ্ছদ চোখ গরম করে তাকানোর ভান করে। এরপর দৈবাত্য গলার স্বর বাড়িয়ে একটুখানি সুর তুলে, দেখতে বউ বউ, কিন্তু মস্ত বউ বউ, বেশ জুটে গেছে কপালে। শীতের আকাশ বাতাস মুখরিত হলো প্রচ্ছদের বেসুরো ধেড়ে গলার গানে। কুয়াশার শুভ্র জালগুলো আরো ঘন সন্নিবেশিত হতে হতে জানান দিল প্রচ্ছদ ঠিক গান গিয়েছে। দুষ্টু প্রচ্ছদের আড়ালে ঠোঁট চেপে হাসল, ভ্রু নাচিয়ে বলল, এর পরের লাইনগুলো কি আমি বলবো? প্রচ্ছদ ঠোঁট ফাঁক করে হাসে। রাস্তা দণ্ডায়মান ল্যাম্পপোস্টের হলদে নিয়ন বাতির রশ্মি এসে ওদের স্বর্ণ রঙে রাঙিত করল। প্রচ্ছদ সরল গলায় বলল, শাড়িতেই প্রথম দেখলাম তোমায়। কেন? টিয়ার বিয়েতে আমি শাড়ি পরেছিলাম, আপনি দেখেননি? প্রচ্ছদ ঠোঁট উল্টালো। কই না তো। মিনিট দুয়েক ভাবতেই দুষ্টুর মনে পড়ল ও আধ ঘন্টাও শাড়ি পরে থাকেনি। প্রচ্ছদ সেই সময় ব্যস্ত ছিল বলে তেমন নজরও দেয়নি। দুষ্টুর ধ্যান ভাঙল প্রচ্ছদের কথায়। ভীষণ সুন্দর লাগছো নয়নাভিরাম, একদম প্রচ্ছদের বউ বউ লাগছে। দুষ্টু ভ্রু টান টান করে চাইল প্রচ্ছদের শেষ কথায়। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল, তবে বুঝতে দিল না। প্রচ্ছদ নিজের জ্যাকেট খুলে দুষ্টুকে পরিয়ে দিয়ে একটানে চেন লাগিয়ে দিল। আচম্বিতে দুষ্টুর হাত পা থরথর করে কেঁপে উঠল। প্রচ্ছদ চিন্তিত গলায় বলল, দেখেছো ঠান্ডায় কাঁপছো, চলো চলো। ইতস্তত কণ্ঠে দুষ্টু বলল। আপনি আগে যান, আমি আসছি। প্রচ্ছদ কি যেন ভেবে দাঁড়িয়ে গেল, কপাল কুঁচকে বলল, একসাথেই নামি। ডিনার করেছেন? তোমার সাথে করব। কেন? বেড়ে দিবে কে? আমি চলে যাওয়ার পর কে দেবে? নতুন কেউ। প্রচ্ছদের কাজ ঝাঁকানো উত্তর। দুষ্টু কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকলো। যাতনায় বুকটা ক্রমেই ভারী হয়ে উঠল। এই লোক কতদূর পর্যন্ত ভেবে ফেলেছে। দুষ্টুর থাকা বা না থাকায় তার কি কোনো যায়ই আসে না। দুষ্টু চুপসানো আননের দিকে তাকিয়ে প্রচ্ছদ ক্ষীণ হেসে রেলিং ধরে দাঁড়ালো। শরীর গরম করার জন্য সে স্ট্যান্ড আপ কিছু এক্সারসাইজ করলো। হাতে হাত ঘষে গরম করতে করতে বলল, তুমি আমাকে কখনো এক সেকেন্ডের জন্য ভালোবাসোনি দুষ্টু। আচ্ছা, সেকেন্ড বাদ দাও, ন্যানো সেকেন্ড। প্রচ্ছদের প্রশ্নে দুষ্টুর মাথায় যেন গোটা নভমণ্ডল ভেঙে পড়ল। হঠাৎ বোধ হলো তার এই মুহূর্তে ভীষণ ভীষণ রকমের ঠান্ডা লাগছে। হাত পায়ে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছে, যেন এক্ষুনি ওর হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত না পেয়ে হার্ট ফেলিওর করে বসবে। প্রচ্ছদ উত্তরের আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছে। দুষ্টু নিজের ঠাট বজায় রাখলো, কিন্তু প্রচ্ছদের ওই আকাঙ্ক্ষাময় সুশোভন দুটি চোখের দিকে তাকিয়ে নিজের প্রকৃতি খুব বেশিক্ষণ ধরে রাখতে পারল না। তার চোখের উপর নিজের ভেজা নয়ন যুগল রেখে চিত্তের অন্ধতায় মোহবিষ্ট হয়ে উত্তর দিল, আমি আপনার ভালোবাসাগুলোকে ভালোবাসি। বুকের ক্রমাগত উত্থান পতনের কম্পনে প্রচ্ছদ মাতোয়ারা হলো। শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে উন্মাদ স্বরে নিজের সকল রকমের সীমানা সম্পর্কে শিকলের বেড়াজাল ভুলে গেল। ভেঙে ভেঙে আকুতি করে উঠল, একবার তোমাকে জড়িয়ে ধরি দুষ্টু, প্লিজ একটাবার। দুষ্টু মাথা নাড়ায়, চোখ ভর্তি ঝাপসা নিয়ে এক পা দুপা করে এগোতে থাকে। প্রচ্ছদ আর্তনাদ করে ওঠে। প্লিজ মাত্র একবার। নিষ্ঠুর দুষ্টু থামল না, এলোমেলো পায়ে এক ছুটে চলে গেল। প্রচ্ছদ অপ্রকৃতিস্থের ন্যায় বারংবার ডেকে গেল, একবার দুষ্টু, একবার, একটা বার আমার তৃষ্ণার্ত বক্ষে মাথা রাখো। আমি আর কোনোদিন আমার বুক থেকে তোমায় মাথা উঠাতে দেব না। তুমি আমার বাহু ডোরে সারা জীবনের তরে আটকে যাবে, প্রয়োজনে বেঁধে রাখবো, আমার হৃদয়ের গোপন কুঠুরিতে লুকিয়ে ফেলবো। দুষ্ট প্রচ্ছদে ডিভোর্সের বাকি আর মাত্র 2 দিন। তন্মধ্যে প্রযুক্ত শ্রেয়সীর গোপন বিয়ের ব্যাপারে সবার জানাজানি হয়ে গেছে। বাবা মাকে রয়ে সয়ে বুঝিয়ে শ্রেয়সীকে ঘরে তোলার জন্য সবকিছু ঠিকঠাক করতে হয়েছে ইরাকে।
এ মাসের 30 তারিখ শ্রেয়সীকে উঠিয়ে আনা হবে। এত সব ঝক্কি ঝামেলার মাঝে ইরার আচমকা ব্লিডিং হতে শুরু করলো। ঘটনাটি ভূমিকম্পের ন্যায় বাড়ি শুদ্ধ সবাইকে নাড়িয়ে দিয়ে গেল। ইরার প্রায় 4.5 মাস ছই ছই। প্রযুক্তর বিয়ের জন্য 2-3 দিন এ বাড়ি ও বাড়ি করতে হয়েছে। শ্রেয়সীর বাসায়ও যেতে হয়েছে। এত ধকল সইতে না পেরে এই অনাকাঙ্ক্ষিত আকস্মিক দুর্ঘটনাটি ঘটে গেল। ব্লিডিং শুরু হয়েছে সকাল 7টায়। ব্লিডিং হালকা গাঢ় হতেই ইরা পায়ে অপরাধী ভঙ্গিতে শিরিন হককে গিয়ে জানালো সকাল 9টায়। ঝড়ের বেগে কথাটা অর্জনের কানে চলে গেল। সকাল 10টার মধ্যে ওরা ডাক্তারের কাছে রওনা হলো। ইরা যেন মুখ বনে গেছে, ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে আছে। মন মস্তিষ্কে ঘুরছে শুধু একটাই কথা, আমার এই বাচ্চাটাও বাঁচবে না। পেটে হাত রেখে ইরা ঠোঁট ভেঙে নিস্তব্ধে কেঁদে উঠল। অর্জুন ওকে জাপটে ধরে দোয়াদরুদ পড়ে পেটে ফু দিল। প্রচ্ছদ নির্বিচ্ছিন্ন নীরবতায় গাড়ি চালিয়ে গেল। পাশের সিটে দুষ্টু বসে আছে। ইরার এক স্তূপ হাহাকারে ওর মনটা বিষিয়ে উঠছে। বিড়বিড় করে আল্লাহকে ডেকে বলছে, সুন্দর ভাবির কষ্ট কমিয়ে দাও আল্লাহ। ডাক্তার ইরাকে চেক আপ করে চিন্তিত গলায় বললেন, তেমন কোনো সমস্যা নেই, তবে মিস ক্যারেজের ঝুঁকি ছিল। হসপিটালে ভর্তি থাকুক। ইরা চেহারায় আতঙ্কের ভাবটা খানিক প্রশমিত হলো, কিন্তু অর্জন এক বাক্যে না করে দিল। ডাক্তার বললেন, আচ্ছা, নিজ বাড়িতে যদি আমার দেওয়া নিয়মগুলো মানতে পারেন তবে হসপিটালে ভর্তির দরকার নেই। ডাক্তার নিয়ম দিলেন 3 মাস ফুল বেড রেস্ট। 2 সপ্তাহ সে বিছানা থেকে উঠতে পারবে না, ওয়াশরুমে যাওয়া ছাড়া। পায়ের নিচে সারাক্ষণ বালিশ দিয়ে রাখতে হবে, হাঁটবে না। ওষুধ ঠিকমতো খাবে, সময় মতো ইঞ্জেকশন নিতে হবে। অর্জন মাথা ঝাঁকিয়ে বেরিয়ে এলো। বাড়িতে এসে দেখা গেল রীতিমতো ইরাকে 1 সেকেন্ড কাজ ছাড়া করছে না সে। কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে আবার কোলে করে নিয়ে আসছে। দুষ্টু তা দেখে হেসে কুটি কুটি হয়ে চলে এলো। প্রচ্ছদ সেই কোথায় যেন আবার লাপাত্তা হয়েছে। ওই দিনের পর থেকে এই 5 দিন প্রচ্ছদের সাথে তার একটা টু শব্দ বিনিময় হয়নি। দুষ্টু শব্দ করে নিঃশ্বাস ছাড়লো। আলমারি খুলে কিছু গয়নার বাক্স বের করে চলল শিরিন হকের ঘরের দিকে। শিরিন হক মিনিট 4 হলো দুষ্টুর দিকে রক্তলাল চোখে তাকিয়ে আছেন। দুষ্টু সেই চক্ষু সপ্তমবারের মতন দর্শন করে আরো খানিকটা মিয়ে গেল। এগুলো আর আমার প্রাপ্য নয়, রেখে দিন। সাথে সাথে শিরিন হকের ভরাট গলার স্বর দেওয়ালে দেওয়ালে বাড়ি খেলো। আমি স্বার্থপর পাষাণ বেপরোয়া দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে মানুষ দেখিনি। দুষ্টু যেন কথাটা শুনেও শুনল না। কি দরকার এত পাত্তা দেওয়ার? আজ বাদে কাল যেখান থেকে চলে যেতেই হবে, তাদের কথাকে এত গুরুত্ব ভেবে গায়ে মাখানোর কোনো প্রয়োজন নেই। এরপর বছরে ওদের সাথে দেখা তো দূর, সারা জীবনে একবার দেখা হয় কিনা সন্দেহ। আমার বাড়ির এই অবস্থা, আর তুমি তোমার গোছগাছ শুরু করে দিয়েছো। দুষ্টু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভেবে আস্তে করে উত্তর দিল, আমি থাকলে কি বাড়ির অবস্থা ভালো হয়ে যাবে আন্টি? শিরিন হকের চোখ থেকে যেন এবার রক্ত ঝরবে। চোখ পাকিয়ে এমন করে তাকালেন যেন চোখ দিয়ে ভস্য করে ছাড়বেন এই বেয়াদব মেয়েকে। তিনি ছো মেরে দুষ্টুর হাত থেকে গয়নার বাক্সগুলো নিয়ে আলমারিতে রেখে বললেন, এই মুহূর্তে আমার ঘর থেকে বেরোবে তুমি। দুষ্টু অপমানটা মনে রাখলো না, ঘর ছেড়ে বেরিয়ে এলো। ওকে যেন কোনো কিছুতেই কেউ আটকাতে পারছে না। বরফের ন্যায় কঠিন মন কোনো মতেই গলছে না। তার উপর বিগত 5 দিন থেকে নীরের এ বাড়িতে উপস্থিত ওকে আরো বেপরোয়া করে তুলেছে। নীর এ বাড়িতে থাকলে দুষ্টু এ বাড়ির কারো চোখের সাথে চোখ মেলাতে পারে না। সর্বক্ষণ মনে হচ্ছে এ বাড়ির প্রত্যেকটা প্রাণ থেকে দেওয়ালের ইটগুলোকে পর্যন্ত সে ক্রমাগত ঠকিয়ে যাচ্ছে। তবে কোনো কিছুই যে ও গায়ে মাখছে না এটা সত্যি। কিন্তু কিন্তু প্রচ্ছদের ওই চুপচাপ হয়ে যাওয়া, দুষ্টুকে অপ্রকাশ্য সর্বদা এড়িয়ে চলা, একটা বাক্য আদান প্রদান না করা, এসব খুব পোড়াচ্ছে। দুষ্টুর অন্তর্দহনে গন্ধ কি প্রচ্ছদের নাকে একবার গিয়ে বাড়ি খায়নি? একবার ঘুরে তাকিয়ে দুষ্টুকে দেখে না কেন? ওর ভালোবাসার পুলিগুলো আর আওড়ায় না কেন? করিডর ধরে টিয়ার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় দুষ্টু বেখিয়ালে দেখে ফেলল টিয়ার মাথায় বিনুনি গেঁথে দিচ্ছে নীর। বিনুনি গাঁথা শেষ হতেই খুব সন্তর্পণে টিয়ার মাথায় আলতো করে ঠোঁট ছোঁয়ানো হলো। দুষ্টু অনুভূতি শূন্য চোখে তা তাকিয়ে দেখল। ওর বিন্দু পরিমাণ খারাপ লাগলো না। ঠোঁট জুড়ে খেলে গেল মৃদু মন্দ এক চিলতে হাসি। শুধু মনে মনে আওড়ালো, ভাগ্যের কি আশ্চর্য খেলা, কার ভাগ্যে কে লেপ্টে রয়। সে দৃশ্যটার দিকে আরেকবার তাকিয়ে বাতাসে দীর্ঘশ্বাস মেলে দিয়ে ফিসফিস করে আওড়ালো,
তবুও সবাই একসাথে ভালো থাকুক, প্রাণ খুলে বাঁচুক, আমার জীবন ওদের সবার ভালোর জন্য পরিত্যাজ্য হোক। দুষ্টু আস্তে করে দরজার পর্দা টেনে দিয়ে চলে গেল। নীর বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। দুষ্টুর উপস্থিতি ও টের পেয়েছে বলতে দুষ্টু যখন পর্দা টেনে দিয়ে গেল তখন আয়নায় ওর প্রতিচ্ছবি দেখেছে। টিয়া নীরের মাথার পাশে বসলো, শুধালো। মাথা ব্যথা করছে? চোখ বন্ধ অবস্থায় নীর না করলো। টিয়া ভাবুক স্বরে প্রশ্ন করে। তোমার কি মনে হয় নির্ভয়া, পরশু কি সত্যি সত্যি ওদের ডিভোর্স হয়ে যাবে? নীর চোখ খুলল, টিয়াকে ধরে ওর পাশে শুয়ে দিল। বিনুনি ধরে খেলতে খেলতে শুধালো। আমাদের সম্পর্ক তো অপ্রাকৃত, তুমি কি আমায় কখনো ডিভোর্স দিবে? বিয়ের প্রথম দিকে হলে টিয়া হ্যাঁ বলতো, কিন্তু এই মুহূর্তটা এসে টিয়া ঠিক হ্যাঁ বলতে পারল না। উল্টে প্রশ্ন করলো। তুমি দেবে? টিয়ার প্রশ্নে নীর মুচকি হাসল। ওর পিচি হাতের 5 আঙ্গুলের ভেতর নিজের দীর্ঘ স্থূল 5 আঙ্গুল ঢুকিয়ে বলল। কখনো না। তুমি কখনো কাউকে ভালোবেসেছো নির্ভয়া? বেশিছি তো। কাকে? তোমাকে। সে তো অন্যরকম। নীর টিয়ার কাছাকাছি এলো। নীরের তপ্ত শ্বাস টিয়ার ঠান্ডা মুখশ্রীতে আশ্রে পড়তে নিঃশ্বাসের গতি বেড়ে গেল। নীর ধীর গলায় শুধালো। কিরকম? টিয়া খুব কষ্টে মুখ থেকে নিঃসৃত করতে পারল। বন্ধুর মতন। তো তুমি কেমন ভালোবাসা আশা করছো টিয়া? নীরের ফিসফিসে কণ্ঠস্বর। টিয়া মাথা নিচু করে গুটিসুটি হয়ে উঠে বসল। সেকেন্ড কতক পর টিয়াকে আবারও ধরে শুইয়ে দিয়ে নীর সেই সুরে আবারও শুধালো। স্ত্রীর মতো। টিয়ার দম বন্ধ হয়ে এলো। নীর ওর খুব কাছে, এত কাছে যে দুজনেই তপ্ত নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে এক্ষুনি বিস্ফোরণ ঘটবে। টিয়া নীরের বুকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওর হৃদয় কাঁপছে। নীর বলল। তুমি যেদিন থেকে আমাকে নির্ভয়ে বলাটা বিয়োগ করতে পারবে, ভেবে নেবে সেদিন থেকে আমাদের সম্পর্কের ভিত্তি গেঁথে গেছে ভূতলের অনেক অনেক গহীন অবধি, যা আর কখনো উপড়ে ফেলা সম্ভব নয়। টিয়া কি কথাটার মর্ম বুঝলো? বুঝলো বোধ হয়। তা না হলে ও দৃষ্টিতে চেয়ে রইল কেন? তুমি আমার আগে কাউকে ভালোবেসেছো? না। নীরের একচোটে উত্তর, কিন্তু তার বোধ হলো এক্ষুনি তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অন্তরেন্দ্রিয় লণ্ডভণ্ড হবে মিথ্যার অভিশাপে। এত বড় মিথ্যে! নীরের বুকটা ভারী হয়ে এত বেশি ওজন হলো যে তার ভার আর বহন করা যাচ্ছে না। সহসা সে টিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার মতো করে এই প্রথম টিয়া আবেশে চোখ বুজে ফেলল। চিত্তে চঞ্চলতা বয়ে গেল। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরশিরানি ঢেউ উঠল। কতক্ষণ পর অনুভব করল তার উন্মুক্ত কাঁধে উষ্ণ নেত্রনীর। সে চমকে উঠল। উৎকণ্ঠায় জিজ্ঞেস করল। নির্ভয়া, তুমি কি টিয়ার কথা সমাপ্ত করতে না দিয়ে বরং আরেকটু গাঢ় করে জড়িয়ে ধরে ওকে হতভম্বতার সাগরে বিহব্বল করে দিয়ে নীর চাপা স্বরে বলে ওঠে। তুমি আমার সেই সবুজ রাঙা পাখি, যার একমাত্র নীর আমি। দুষ্ট ছিল চঞ্চলা বনখঞ্জন পাখির ন্যায়। মুক্ত আকাশে যার বিচরণ ঘটত অহর্নিশ, ছটফটে ডানপিটে অধৈর্য আর আর দুঃসাহসী আর বেপরোয়া এক বেয়াদব মেয়ে। আরও আছে, হ্যাঁ, অবুঝ ছিল সে। আর 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 একজন সুখী পাখি। এই চঞ্চলা ব্যাকুল পাখিটা এমন শান্তশিষ্ট আর বুঝদার হয়ে গেল কি করে? হঠাৎ করে ডানা ঝাপটাতে ভুলে গেল, সোনার খাঁচায় নিজেকে বন্দি করলো। শেষমেশ অভিমানী আক্রোশে ডানাজোড়া ছেটেই ফেলল। ডানার বদলে গায়ে মাখলো এক নতুন তকমা, প্রচ্ছদের অর্ধাঙ্গিনী। এ যেন আরেক নতুন আগুন ডানা। তারও ছাটার সময় এসে পড়ল। সেই কাঙ্ক্ষিত সময়। 3টে মাস চোখের পলক ফেলতে না ফেলতেই কেন চলে গেল? দুষ্টু ফাঁপড়ে পড়ল। এদিক সেদিক তাকিয়ে চোখ মুখে হাত ডলে পানি ছিটিয়ে বুকের হাঁসফাঁস মেটাতে চাইল, কিন্তু এত সহজে কি তা মিটতে চায়? শেকড় যে গেথে গেছে অনেক দূর অবধি, যেখানে যাওয়ার পথ দুর্গম প্রগাঢ়। শীতের সকালে তখন বাজে ভোর 6:30। সকাল 10টায় ওদের কোর্টে যেতে হবে। প্রচ্ছদ কাল রাতে বাড়ি ফিরেনি। গত 5 দিন দুষ্টুর সাথে কোনো রকম বাক্য বিনিময় করেনি। সে কি আর দুষ্টুকে আটকাতে চায় না? দুষ্টুর বুকটায় কি যেন একটা কামড়ে ধরল। হাড় কাঁপানো শীতের মাঝেও কেবলমাত্র প্রস্ফুটিত ভোরে সে ঠান্ডা পানিতে গোসল করল। তবুও শরীরে জ্বালা মিটল না, অসহ্য জ্বালা। 1000 মগ বালতি পানি দিয়েও যে জ্বালা মেটানো সম্ভব না।
আদতে তো এ জ্বালা অন্তরের। বুঝদার দুষ্টু তা বুঝেও বুঝতে চায় না। গোসল শেষে বেরিয়ে জানালা ঘেঁষে সাইড টেবিলের ওপর এক কাপ ধোয়া ওঠানো কফির মগ দেখতে পেল। ভ্রু কুচকে খানিকক্ষণ চেয়ে থেকে হাত বাড়াতেই দেখলো মগের নিচে একখানা চিরকুট। স্তব্ধ রাতের নিঝুম বৃষ্টিতে সাগর পাড়ে সবুজ ঝর্ণা দেখার একযোগ ইচ্ছে ছিল। ইচ্ছেগুলো অতৃপ্ততায় মরে গেল। অথচ তুমি তা একবার চেয়ে দেখলে না, খোঁজ করলে না, আমায় একটুখানি সুখের স্পর্শ দিয়ে পুরোদস্তর দখি করে চলে গেলে। অভিযোগে চিরকুটখানা পড়তেই অম্বুতে তপ্ত হলো ঈষৎ লাল চোখ দুটি। দুষ্টু খুব সন্তর্পণে কাগজের এলোমেলো অসুন্দর লেখার উপর ঠোঁট ছোয়ালো প্রচ্ছদের চিঠি। কখন এলো সে? দুষ্টুর গোসলে যাওয়ার সুযোগ লুফে নিয়েছে কেন? সে কি দুষ্টুর মোকাবেলা করতে ভয় পাচ্ছে? ভেতর থেকে তক্ষুনি কে যেন প্রচ্ছদের ন্যায় স্বরে হুঁশিয়ারি দিয়ে উঠল। আমি চোখে চোখ রাখলে তোমার যাওয়ার ইচ্ছেটা ডিক্লাইন করতে হবে দুষ্টু। আমি তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিচ্ছি। প্রজাপতি জোরে চেপে ধরলে মরে যায়। তুমি আমার জীবনের খুব সুন্দর একটি প্রজাপতি। আমি তোমাকে জোরে চেপে ধরতে চাই না, আঁকড়ে ধরতে চাই। কেন? কেন জোরে চেপে ধরতে চায় না? একবার দুষ্টুর অমতেই জোর করে বিয়ে করবে, আরেকবার দুষ্টুর মত প্রাধান্য দিয়ে তাকে ছেড়েও দিবে। সব বুঝি ওই লোকের মন মর্জি মতোই চলবে। দুষ্টু আচম্বিত একটা কলম তুলে নিল হাতে। চিরকুটের অপর পাশে লিখল, যার চিত্তে আমার সম্পদ, তার প্রণয় উপন্যাসে আমার প্রিয় প্রচ্ছদ। প্রিয় প্রচ্ছদ, তোর প্রিয় প্রিয় হলে তাদের ছেড়ে চলে যেতে হয়। দুষ্টু মাথা নাড়িয়ে অবাধ্য দোষমান মনকে উত্তর করল। প্রিয়দের ভালো রাখতে ছেড়ে দিতে হয়। উত্তরটা দিয়ে দুষ্টু কাগজটা দুমড়ে মুচড়ে জানালা দিয়ে ফেলে দিল। সে সময় নিচে দাঁড়িয়ে তার প্রিয় সুদর্শন পুরুষটি বেখিয়ালি তাকে দেখে যাচ্ছিল। কাগজটা পড়তেই সে লুফে নিল। প্রচ্ছদ দুষ্টুকে কোর্টে নিয়ে গেল না। তার লেখা দুষ্টু তখনও পায়নি। সে কোর্টে গেল শ্রেয়সী প্রযুক্তর সাথে। কোর্টে ঢুকতেই দুষ্টু অপ্রকৃতিস্থের ন্যায় এদিক সেদিক তাকিয়ে প্রযুক্তকে জিজ্ঞেস করল, উনি কোথায়? প্রযুক্ত গুরুগম্ভীর স্বরে উত্তর দিল, আছে আশেপাশেই, তুমি সাইন করো। এরপর ও এসে সাইন করে 3 শব্দ বলে দিবে। দুষ্টুর আত্মা ধক করে উঠল। 3 শব্দ মানে? তালাক। ভরার চোখে কাগজ হাতে নিয়ে দেখলো সব আবছা। কোথায় সাইন করবেও? দুষ্টু কলম ধরল। তার মনে হলো এক ভয়ঙ্কর দানব ধরল সে। দুষ্টু প্রচ্ছদের সম্পর্ক ভাঙার দানব। সাইন করতে গেলেই ঝাপসা চোখ দুটো থেকে টপ টপ করে পানি পড়ল কাগজের উপর, যার উপর বড় বড় করে স্পষ্ট অক্ষরে লেখা ডিভোর্স পেপার। দুষ্টু সহসা থেমে গেল। উদ্ভ্রান্তের সদৃশ এদিক সেদিক তাকিয়ে প্রচ্ছদকে ডাকলো। ডাকতে ডাকতে উকিলের চেম্বার ছেড়ে বেরিয়ে এলো। লম্বা করিডোরের শেষ সীমান্তেও প্রচ্ছদের হদিস মিলল না। পুরো কোর্ট পাড়ায় খুঁজল। তলাশ করতে করতে একসময় দেখলো অদূরে পুরনো বটগাছের সাথে সে হেলে দাঁড়িয়ে আছে। দুষ্টু এলোমেলো পায়ে দৌড়ে সেদিকে গেল। জুতো জোড়া খুলে পড়লো এদিক সেদিক। প্রচ্ছদ ভূতগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকলো দৌড়ে সামনে এসে দাঁড়ানো দুষ্টুর দিকে। পিড়ে চমকে উঠল ওর। মিনিট কতক্ষণ পর শক্ত করে ওর বাহু চেপে ধরল। দুষ্টু হাঁপ ধরা গলায় রুদ্ধ শ্বাসে থেমে থেমে বলে, সেদিন আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন না, আজ ধরবেন? প্রচ্ছদের শ্বাস গলায় আটকে গেল। এক দৃষ্টিতে চেয়ে বলে উঠল, ধরলে কিন্তু আর ছাড়বো না। ছাড়লে আপনার খবর হয়ে যাবে। প্রচ্ছদ হেসে দিল। কেমন ছন্নছাড়া স্বপ্নময় তৃপ্ত সেই হাসি, পরিপূর্ণতা আর পরিতুষ্টির। যে হাসি দেখলেও মন ভরে ওঠে, স্নিগ্ধতায় ছেয়ে যায় বুক। প্রচ্ছদ দুষ্টুকে শক্ত করে জড়িয়ে ধরল। যতটা শক্ত করে ধরলে নিজ অন্তরিন্দ্রিয়র অন্তরিক্ষে লুকিয়ে ফেলা যায়। প্রশান্তিতে সে ফিসফিস করে বলল, বলেছিলাম না শেষ পর্যন্ত আপনার আমাকে ডিভোর্স দেওয়া হয়ে উঠবে না। দুষ্টু প্রচ্ছদের বুকে মুখ ডোবালো। প্রচ্ছদ অক্টোপাসের ন্যায় আরো আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরল। কত অপেক্ষার পর যে এ প্রাপ্তিটুকু তা কেবল প্রচ্ছদই জানে। 10 বছর। দুষ্টু প্রচ্ছদের মতন ফিসফিস করে জবাব দেয়, চোরাবালিতে আটকা পড়েছি যে, যতই হাত পা ছুটছি আরো অতলে হারিয়ে যাচ্ছি। প্রচ্ছদ অনুমতি নেওয়া তো দূর, এদিক সেদিক তাকালো না পর্যন্ত। দুষ্টু সেই সুন্দর মুখটা আলতো হাতে ধরে। ওই তীর তীর করে কাঁপতে থাকা ধরনীর বুকে প্রচ্ছদের জন্য দুষ্কর এক শুভ্র জবা ঠোঁট শুষে নিল।
দুষ্টু অতর্কিতে চমকে উঠল। বিদ্যুতের ঝলকে যেন তার সারা দেহ ঝলসে গেল। খামচে ধরল প্রচ্ছদের বুকের গেঞ্জিটুকু, মাথার পেছনে চুলগুলো। এবার যেন সত্যিই ডুবে গেল সর্বগ্রাসী চোরা বালির গহীনে, সুখ মরণের পথে। মিনিট তিনেক বাদে দুষ্টু মৃদু ধাক্কা দিল প্রচ্ছদের বুকে। প্রচ্ছদ নরম হয়ে সরল। দুষ্ট চোখ পাকিয়ে তাকালো, ঠোঁট জ্বলছে। এই শীতের মৌসুমে প্রচ্ছদের এ অপ্রস্তুত দানবীয় থাবায় অল্পতেই ঠোঁট কেটে লাল হয়ে উঠল। প্রচ্ছদ মাথা চুলকে লজ্জায় হাসল। এদিকে বুড়ো আঙ্গুল দিয়ে দুষ্টু ঠোঁট মুছে দিয়ে বলল, মাফ করবেন মহারানী, এই অধম আপনার ঠোঁট পর্যন্ত করে স্পর্শ করে ফেলছে। এবার কি ঠোঁট দুটো কাটার বন্দোবস্ত করব? দুষ্ট চোখ দিয়ে প্রচ্ছদকে মেরে ফেলতে চাইল। আদতে ওপরে ঠাট বজায় রেখে নিজের লজ্জা ঢাকতে চাইল। আমরা কিন্তু দেখে ফেলেছি। কথাটা বলে প্রযুক্ত পান পাতার মতো লজ্জায় 2 হাত চোখের উপর রাখলো, আবার সরালো বার কয়েক, যেন সে নতুন বউ। শ্রেয়সী দাঁত বের করে হাসলো। দুষ্ট লজ্জায় চিবুক বুকের সাথে মিশিয়ে নিল। প্রচ্ছদ ভ্রুকুচকে বলল, তো আরও দেখবি? বলেই দুষ্টুর দিকে তাকালো। এরপর হতাশায় জর্জরিত কণ্ঠে বলল, থাক, আমার বউটা লজ্জা পাচ্ছে। দুষ্টুর কান দিয়ে ধোঁয়া বের হলো। দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। প্রচ্ছদ সেদিকে তাকিয়ে মোহিত হয়ে হাসল। এই মেয়েটা তার, আজ থেকে হয়তো পরবর্তী 60 বছরের জন্য একান্তই তার, কিংবা তারও বেশি বা তারও কম। প্রচ্ছদের দুষ্টু আকাশের দিকে মুখ তুলে মাটিতে পায়ের আলোড়ন ফেলে প্রচ্ছদ দুষ্টুর দিকে দৌড়ে গেল বলতে বলতে, মহারানী দুষ্টু, আরেকবার আমার তৃষ্ণার্ত বক্ষে আপনার মূল্যবান মস্তিষ্কটি রাখা যাবে? দুষ্টু গাড়ি থেকে মাথা বের করে চেঁচিয়ে বলল, ওহে অধম মহারানী দুষ্টু, কোনো নির্লজ্জ ব্যক্তির বক্ষে দ্বিতীয়বার মস্তক রাখার মতো ভুল কাজ করবে না। প্রচ্ছদ পেছন দিকে চুল এলিয়ে দিয়ে সুন্দর করে হাসল। তখন তাকে ভারী নিষ্পাপ, বিশুদ্ধ এবং আকর্ষণীয় দেখালো। সে দুষ্টুর সামনে গিয়ে দাঁড়ালো, ঠোঁটের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে মৃদু স্বরে ধীর গলায় আওড়ালো, কিছু ভুলের কোনো ন্যাক্কার নেই। আমি আরেকবার ভুল করতে চাই। এই মুহূর্তে আরেকবার তোমার ঠোঁটে ঠোঁট রাখতে চাই, আরেকবার তোমাকে শক্ত করে ঝাপটে ধরতে। প্রচ্ছদের কথা শেষ হলো না। দুষ্টু ওর কলার চেপে গাড়ির জানালা দিয়ে প্রচ্ছদের মাথাটা ভেতরের দিকে আনলো। পরপর শুষ্ক দুটো চুমু দিয়ে বলল, মহারানী কি এই অতি আকর্ষণীয় মানবকে খুশি করতে পারলো? তৎক্ষণাৎ প্রচ্ছদ কয়েক সেকেন্ডের জন্য দুষ্টুর ঠোঁট আঁকড়ে ধরল। দুষ্টু হতবম্ব হয়ে হাল ছেড়ে দিয়ে প্রচ্ছদকে সরিয়ে দিতে প্রচ্ছদ হেসে উঠল, বলল, এবার একটু পারল বোধ হয়। নির্লজ্জ, তুমি তো প্রথমে টানলে। বেহায়া, কি করব, কন্ট্রোল থাকলো না তো। অশলীল, তোমার জন্য বারবার হতে চাই। যান চোখের সামনে থেকে। না জান, স্বামীর সাথে এইভাবে কথা বলে না। দুষ্টু ভ্রু কুচকে ঠোঁট বাঁকিয়ে তাকালো। প্রচ্ছদ ওর গাল ধরে মুখটা আকাশের দিকে তুলে দিয়ে বলল, একটা কবিতা শোনাই। আমার সাথে আকাশের দিকে তাকাও আর মন দিয়ে শোনো। এমন একদিন সেদিন বাসনার ফুলঝুরি খুলেছিলাম যেদিন, সে বলেছিল চলো পাল্টাই, চলো হারিয়ে যাই, দিক দিগন্ত ছুটে বেড়াই, সুতো কাটা ঘুড়ি হয়ে যাই, আষাঢ় ফাল্গুনে জ্যোৎস্না ছড়াই, চাঁদের পিঠে বদ্ধ তালা ঘরে নেচে বেড়াই, ইচ্ছেদের ডানায় প্রাণ ভোমরা এঁকে দিতে চাই, সাগর পাড়ে সবুজ ঝর্ণা দেখার ইচ্ছে ছিল পরশুদিন, সেসব প্রার্থনা পুষিয়ে রেখেছিলাম দুদিন, তোমায় এসব বলেছিলাম যেদিন, এমন একদিন ছিল সেদিন।